রুদ্রর ডাকবাক্সে একটা হলুদ খামে মোড়ানো পুরনো চিঠি এসে পৌঁছালো। হাতে নিতেই সে বুঝল খামটা বহু দিনের পুরনো। কাগজটা যেন মাটির গন্ধ ছুঁয়ে এসেছে। পাঠক অজানা, প্রেরকের জায়গায় শুধু লেখা চন্দ্রবিন্দু হাভেলি, গোসাইপুর, মুর্শিদাবাদ। ভেতরে ছিল একটি হাতে লেখা চিঠি। রুদ্র, তুমি ইতিহাস ভালোবাসো, ভূতের কাহিনী ভালোবাসো। চলো একবার হাভেলিটা ঘুরে আসি। সময় এসেছে সে ইতিহাসকে ফের চোখে দেখার। তন্ময় ছিল রুদ্রর পুরনো বন্ধু। কলেজে ইতিহাসের ছাত্র। পরে একটি ইউটিউব চ্যানেল খুলে ঘুরে ঘুরে ভুতুড়ে জায়গায় ভিডিও করত। বেশ কিছু ভিডিও ভাইরালও হয়েছিল। সেই উৎসাহেই রুদ্র ফোন করল মধুকে। আরেক বন্ধু, বর্তমানে সাউন্ড ডিজাইনার। ঠিক হলো তিনজন মিলে একটা ডকুমেন্টারি বানাবে। চন্দ্রবিন্দু হাভেলির রহস্য। দ্বিতীয় অধ্যায়, যাত্রা। গাড়িতে করে তারা তিনজন রওনা দিল মুর্শিদাবাদের ছোট্ট গ্রাম গোসাইপুরের দিকে। পথ দীর্ঘ, গা ছমছমে, আর বৃষ্টির ধারা থেমে থেমে ঝরছে। ড্রাইভার রাজু, গ্রামেরই লোক। মুখে একটাই কথা, ও বাড়িতে রাত কাটাবেন না বাবু। লোকজন বলে আয়নায় শয়তান থাকে। রুদ্র হেসে বলল, আমরা কুসংস্কারে বিশ্বাস করি না। ভূত যদি থাকে ক্যামেরায় ধরা পড়ুক। রাজু চুপ করল, শুধু বলল, রাতের আগে চলে যাবেন বাবুরা, যদি পারেন। তৃতীয় অধ্যায়, হাভেলি। হাভেলিতে পৌঁছেই গা শিউরে উঠল। বিশাল লোহার গেট। গেটের ওপর জংধরা সাইনবোর্ড, চন্দ্রবিন্দু হাভেলি 1873। গেট খুলতে কর্কশ আওয়াজ, যেন কে যেন ভেতর থেকে ঠেলে ধরেছিল। ভেতরে ঢুকতেই এক ঝাঁক বাদুড় বেরিয়ে এলো ছাদ থেকে। চারদিক কুয়াশায় ঘেরা, ঘাসে ঢাকা উঠোন, আর কনকনে বাতাসে কাঁপছে পাতাঝরা গাছপালা। ভবনের সামনে দাঁড়িয়ে রুদ্র বলল, এই বাড়িটা কেমন যেন সময়ের বাইরে। তন্ময় বলল, এই বাড়িতেই জমিদার হরিদাস চন্দ্রবিন্দু আত্মহত্যা করেছিলেন। কেউ বলে কালো জাদু করতেন, কেউ বলে পাগল হয়ে গিয়েছিলেন। মধু ইতস্তত করছিল। তার কানে একটা না একটা শব্দ বাজছিল, টিক টিক টিক। সে বলল, ঘড়ির আওয়াজ কোথা থেকে আসছে? চতুর্থ অধ্যায়, রহস্যের সূচনা। তারা ঘরে ঢুকল। বিশাল ডাইনিং রুম। দেয়ালে পুরনো তেলচিত্র, কাঠের সিঁড়ি উঠে গেছে ওপরে। একটা দেয়ালে বড় আয়না, প্রায় 7 ফুট লম্বা, ধুলো ঢাকা। হঠাৎ মধু চিৎকার করে উঠল, আয়নায় একটা মুখ দেখলাম, পিছনে কেউ দাঁড়িয়ে। তন্ময় ক্যামেরা ঘুরিয়ে আয়নায় ফোকাস করল। তাতে কেবল তারা তিনজন, কিন্তু আয়নার কোণে এক ছায়ামূর্তি কাঁপছিল, ঝাপসা আর বিকৃত। রুদ্র বলল, আয়নাটা খুব অদ্ভুত। আমরা সাবধানে থাকি। তারা বিভিন্ন ঘর ঘুরল, লাইব্রেরি, পুজোর ঘর, দাসদের থাকার জায়গা। প্রতিটি ঘরেই একটা ছায়া যেন তাদের অনুসরণ করছিল। কেবল দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। রাত 9টার সময় হঠাৎ সারা বাড়ির আলো নিভে গেল। ক্যামেরা বন্ধ, মোবাইলের আলোতেই চলতে হলো। পঞ্চম অধ্যায়, আয়নার ভেতরের জগৎ। মধু বলল, ঘড়ির শব্দটা বাড়ছে, টিক টিক টিক, যেন কারো হৃদস্পন্দন। তারা নিচতলায় এক গোপন দরজা খুঁজে গেল। সিঁড়ি বেয়ে নামতেই পৌঁছালো এক বিশাল বেসমেন্ট ঘরে। দেয়ালে পেন্টাগ্রাম আঁকা, মাঝখানে পাথরের কফিন। রুদ্র বলল, এটা কালো জাদুর ঘর। তন্ময় একটা বই খুঁজে পেল, নাম প্রতিচ্ছবি তন্ত্র। তাতে লেখা, আত্মাকে আয়নায় বন্দি করা যায়। যে তার চোখের দিকে তাকায়, সেই হারিয়ে যায় প্রতিচ্ছবির জগতে। আয়নাটা ভেঙে ফেলতে না পারলে আত্মারা মুক্তি পায় না। মধু হঠাৎ নিঃশব্দে দাঁড়িয়ে পড়ল।
তার চোখ সাদা হয়ে গেছে, মুখে অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, তিনি ফিরেছেন। আমাদের খুঁজছিলেন বহুদিন। হঠাৎ আয়না থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো। লম্বা, বেঁকে যাওয়া শরীর, চোখ নেই। তার ডান হাতে একটা ঘড়ি, যেটা টিক টিক শব্দ করছে। মধু চিৎকার করল না, বরং মাথা নুয়ে বলল, আমার সময় শেষ। ছায়া তাকে তুলে নিল আয়নার ভেতরে। সে হাওয়ার মতো মিলিয়ে গেল। ষষ্ঠ অধ্যায়, পালানো। রুদ্র আর তন্ময় পালাতে লাগল। দৌড়ে ওপরে উঠতেই শুনল ছায়াটি ফিসফিস করছে, প্রতিচ্ছবি রেখে যেও না, আমি দেখছি। রুদ্র বলল, ছবি মুছে দে, ভিডিও, ফটো, সব। তারা মোবাইল থেকে সব ডিলিট করল। কিন্তু আয়না দপক করতে লাগল, যেন তার হৃৎপিণ্ড কাঁপছে। তন্ময় বলল, আয়নাটা ভাঙতেই হবে। তারা একটা লোহার রড দিয়ে আয়নায় আঘাত করল। প্রথমে কিছু হলো না। দ্বিতীয় আঘাতে একটা চিৎকার, না, গোটা ঘর কেঁপে উঠল। তৃতীয় আঘাতে আয়না চূর্ণ বিচূর্ণ। বাতাসে ছায়ার আর্তনাদ, তারপর নিস্তব্ধতা। মাটিতে পড়ে থাকা আয়নার টুকরোর মাঝে মধুর মুখ। তার চোখ দুটো ফাঁকা। সপ্তম অধ্যায়, মুক্তি। সকালবেলা গ্রামের মানুষ এসে দেখল রুদ্র আর তন্ময় বাইরে বসে কাঁপছে। তাদের মুখে আতঙ্ক জমে গেছে। তারা বলল, হাভেলি বন্ধ করুন, আয়নাটা ভেঙে গেছে। পুলিশ এসে কিছুই খুঁজে পেল না। আয়না, কফিন, পেন্টাগ্রাম সব অদৃশ্য। তন্ময় পরে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়। রুদ্র মানসিক চিকিৎসার কাছে যায়। অষ্টম অধ্যায়, প্রতিচ্ছবি ফিরে এলো। 6 মাস পর রুদ্র নিজের ফ্ল্যাটে আয়নায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল। হঠাৎ সে দেখল পেছনে তন্ময়ের মুখ। সে ঘুরে তাকাল, কেউ নেই। আবার আয়নায় তাকিয়ে সে দেখল আয়নার কোণে এক ছায়ামূর্তি, হাতে সেই পুরনো ঘড়ি। টিক টিক টিক। শেষ নয়, শুরু মাত্র।